আজকে আমরা পাঁচজন মিলে তোর হাত পা ভেঙে ফেলবো। দেখি তোকে কে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমারা, আমার ভুল হয়েছে, আমাকে এবারের মতো মাফ করে দাও। হ্যাঁ, তোকে যদি শাস্তি না দেয় তাহলে এই ভুল আবারও করবি, এজন্য তোকে শাস্তি পেতেই হবে। ওই বৃদ্ধ মহিলা তার 5 পুত্রবধূর কাছে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু তারা কিছুতেই তার কথা শুনলো না। তারা 5 জন মিলে তাকে খুবই পেটালো। অনেক পিটুনি খাওয়ার কারণে ওই বুড়ির মাথা ও হাতে অনেক বেশি চোট লেগে গেল। এই মেজো, এই হয়েছে, আর মানিস না। যদি ওর হাত পা সত্যি সত্যি ভেঙে যায় তাহলে ওকে আবার আমাদেরই দেখতে হবে। হ্যাঁ বাবু, তুমি ঠিকই বলেছো। ওর 5 ছেলে যদি আবার জানে যে ওর মাথা পাও হাত আমরা মেরে একেবারে ঘুরিয়ে দিয়েছি, তাহলে ওরা আবার চাকরি বাকরি বাড়িতে চলে আসবে এই বুড়িকে দেখার জন্য। শোন বুড়ি, তোর কারণে আমরা টিভির সিরিয়ালটা দেখতে পেলাম না। যা তাড়াতাড়ি আমাদের জন্য পকোড়া আর চা করে আন। এরপর 5 বউ মিলে টিভি দেখতে বসলো, আর তাদের বৃদ্ধ শাশুড়ি রান্নাঘরে গেল তাদের জন্য চা ও পকোড়া তৈরি করতে। পরের দিন তার 5 পুত্রবধূ মিলে বিনা দোষে আবারও তাকে খুবই পেটালো। তারা বাড়ির সমস্ত কাজ কাম সেরে ঘরের মধ্যে গিয়ে নিজে নিজে বলতে লাগলো, হায় খোদা, ভেবেছিলাম কষ্ট করে ছেলে মানুষ করছি, 5 ছেলের 5 বউ আমাকে খুবই যত্নে রাখবে। তো এখন ছেলেরা চাকরিতে গেলে 5 বউ মিলে আমাকে। এদিকে বৃদ্ধা তারা কান্না করতেছিল। এমন সময় তার বড় বউ তার কাছে এসে বলল, এই বুড়ি, তোকে কতবার বলেছি যে রাতের কাজ তাড়াতাড়ি সেরে আমার ঘরে এসে আমার পা টিপে দিবি? পা না টিপে আমার তো ঘুমই ধরে না, তুই জানিস না? বৌমা, আমি আসছি এক্ষুনি। এরপর তারা তার বড় বৌমা শীতলের ঘরে যেতে লাগলো। এরই মধ্যে হঠাৎ করে কলিং বেলের শব্দ শোনা গেল। তার দ্বিতীয় পুত্রবধূ মোহিনী কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে বাইরে গিয়ে দেখলো তার 5 ছেলে একেবারে একসঙ্গে দরজায় দাঁড়িয়ে আছে। আরে, তোমরা 5 ভাই একসঙ্গে এখানে দাঁড়িয়ে আছো? কি ব্যাপার মোহিনী, তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তুমি কোনো মানুষ দেখোনি, বোধহয় ভূত পেত্নী দেখেছো। না না ভাইয়া, ভুল বুঝবেন না। আমি বলতে চাইছি যে এই অসময় করে তো আপনারা কখনো বাড়ি ফিরেন না, তো 5 জন একসঙ্গে এসেছেন, একটা ফোন করতে পারতেন। মোহিনী, আমাদের 5 ভাইকে নিজের বাড়িতে আসতে আমাদের ফোন করে জানাতে হবে? আরে তা নয়, বলতে চাইছি যদি আপনারা 5 জনই ফোন করে জানাতেন তাহলে আমরা আপনাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখতাম, বুঝেছেন? আচ্ছা, আমাদেরকে কি বাড়ির ভিতরে ঢুকতে দেবে নাকি দরজায় দাঁড়িয়ে সব কথা বলবে? এরপর 5 ভাই মিলে বাড়িতে প্রবেশ করে তাদের মাকে জোরে জোরে ডাকতে আরম্ভ করলো। ছেলেদের ডাক শুনে তারা তার বড় বৌমার ঘর থেকে বাইরে আসতে লাগলো। তখন তার বড় বৌমা বলল, এই বুড়ি, তোর ছেলেদের কণ্ঠ শোনা যায় তোর শরীরের মধ্যে একেবারে ফুর্তি চলে আসলো। একটি কথা কান খুলে শুনে রাখ, যদি একটি কথাও তোর ছেলেদের কানে দিয়েছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোর 5 ছেলে তো দুদিন পরে চলে যাবে চাকরিতে, তোকে থাকতে হবে আমাদের কাছে। এজন্য বলছি যে একটি কথাও যদি তুই বলে দিস তাহলে তোর জিন্দেগি আমরা 5 জন মিলে কামাত করে দেব। তারা শীতলের ভয়ে তার কথাকে মেনে নিল। এরপর সে বাইরে গিয়ে তার 5 ছেলের সাথে দেখা করলো। তারার মাথার উপরে চোট দেখে তারার বড় ছেলে তাকে বলল, মা, তোমার মাথায় এত বড় চোট লাগলো কি করে? শীতল, তুমি মায়ের দিকে খেয়াল রাখো না? আরে বেটা, তুমি বউকে কেন ধমকাচ্ছ? বউ আমার খুবই খেয়াল রাখে। এখনই আমার ঘরে এসে আমার পা টিপে দিচ্ছিল যাতে করে আমি আরামে ঘুমোতে পারি। কিন্তু বাবা, ঘরের মধ্যে বসে বসে আমার ভালো লাগে না, এজন্য আমি একটু ওই পাড়াতে বেড়াতে গিয়েছিলাম, পরে কপালে চোট লেগেছে। মা, তুমি নিজের দিকে খেয়াল রাখবে না? তুমি 5 ছেলে ও ছেলের বউয়ের আদরের একমাত্র শাশুড়ি। তোমার যদি চোট লাগে তাহলে আমাদের মান সম্মান থাকে? শোনো বাড়ির 5 বউ, যদি আজকের পর থেকে মায়ের কোনো রকমের অসুবিধার কথা শুনেছি তাহলে তোমাদের 5 জনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এরপর 5 ছেলে
খাবার খেয়ে যে যার রুমে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে পাঁচ বউ ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কাম রান্না বান্না সেরে ফেললো। আর পাঁচ বউ মিলে অপেক্ষা করতে লাগলো যে কখন তাদের স্বামীরা চাকরিতে চলে যাবে বাইরে। দেখতে দেখতে 2 দিন চলে গেল। তারার পাঁচ ছেলে চলে যাওয়ার সময় আসলো। তারার পাঁচ ছেলে যখন চাকরিতে চলে যেতে লাগলো, তখন তারার ছোট ছেলে তারাকে একটি স্মার্টফোন দিয়ে বলল, মা, এই স্মার্টফোনটা তোমার কাছে রেখে দাও। দূরে থাকি, তোমাকে দেখতে খুবই ইচ্ছে করে। এই ফোনে ভিডিও কল দিয়ে তোমাকে মন ভরে দেখবো, আর দেখবো তুমি কখন কোথায় যাচ্ছ। এরপর তারার পাঁচ ছেলে চাকরিতে চলে গেল। তাদের স্বামীরা চাকরিতে চলে যাওয়ার পরে বউরা আবার আসল রূপ দেখানো শুরু করলো। পরের দিন সকালে বৃদ্ধা তারা রান্নাঘরে রান্না করতেছিল। এমন সময় তার ছেলে ফোন দিল। তারা ফোন উঠিয়ে কথা বলতে লাগলো। ওই সময় তার দুই পুত্রবধূ তার কাছে আসলো আর বলল, দেখো বাবু, বুড়ির ছেলেরা বুড়িকে স্মার্টফোন দিয়ে গেছে, আর এই বৃদ্ধ বুড়ি বৃদ্ধ বয়সে নিজেকে স্মার্ট ভাবতে শুরু করেছে। কাজ কাম বাদ দিয়ে শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকছে। আমি বলি কি বাবু, এই বুড়ির গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দে, একেবারে মারা যাক, আমাদের বিপদ একেবারে দূর হয়ে যাক। সুমন, আমি তো সেটাই করতে চাই, কিন্তু বুড়ি মারা গেলে বুড়ির যে ছেলে পেলে আছে না, তারা তো আবার আমাদেরকে বাড়িতে রাখবে না। কি যে করি, যত সব ঝামেলা। এদিকে তারার মোবাইল ছিল ভিডিও কলে। তারার ছেলে ভিডিও কলে সবকিছু শুনে ফেললো। সব কথা শোনার পরে মোহন তার ফোন রেখে দিল। এরপর এ সম্পর্কে তার সমস্ত ভাইয়ের সাথে আলোচনা করলো। এর কথা শুনে পাঁচ ভাই মিলে সিদ্ধান্ত করলো তারা আজকেই বাড়ি যাবে। সন্ধ্যা হতে না হতে তারা পাঁচ ভাই মিলে হঠাৎ করে বাড়িতে চলে আসলো। পাঁচ ভাই একসঙ্গে বাড়িতে এসে দেখলো পাঁচ পুত্র বধূ মিলে তারাকে খুবই পেটাচ্ছে। এরপর তারার বড় ছেলে শীতলকে বলল, শীতল, তোমাদের স্পর্ধা হলো কি করে আমার মায়ের গায়ে হাত দেওয়ার? আরে তোমরা পাঁচজন হঠাৎ করে বাড়িতে? হ্যাঁ ভাবি, তোমাদের পাঁচজনের কীর্তিকলাপ সবকিছু আমরা সত্য সত্য জেনে গেছি। তোমরা দুইজন মিলে সকালে মাকে যা যা বললে আমি তো সব শুনে ফেলেছি, কারণ ওই সময় ছিলাম আমি ভিডিও ফোনে। এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পাঁচজনে তোমাদের এখানে আসবো। তোমরা যে অন্যায় করেছো, এই অন্যায়ের শাস্তি তোমাদেরকে পেতেই হবে। এরপর পাঁচ ভাই মিলে তাদের পাঁচ বউকে জেলের ভেতরে আটকে রাখলো সারা জীবনের জন্য। তারপর তারা পাঁচজন তাদের মা তারাকে নিয়ে শহরে চলে গেল ও সুখে শান্তিতে মায়ের সঙ্গে বাকিটা জীবন কাটিয়ে দিল। ভরতপুর নামক একটি ছোট্ট গ্রামে নীলাম নামে একজন এতিম মেয়ে তার চাচা ও চাচির সঙ্গে বাস করত। নীলামের চাচিরও দুইটি বাচ্চা
বলি। এই জাদুর সোনার কলসি সুইমিং পুল স্পর্শ করে যা চাইবে তাই পূর্ণ হবে, কিন্তু এই চাওয়াটা যেন খারাপ কিছু না হয়। তারপর নিলাম ওই জাদুর কলসির সুইমিং পুলকে তার হাতের মধ্যে নিল ও জলপরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসলো। নিলাম যখন বাড়ি ফিরছিল তখন সে রাস্তার মধ্যে কিছু মানুষকে দেখলো চিন্তিত হয়ে বসে আছে। নিলাম তাদেরকে জিজ্ঞেস করলো, তো আপনাদের এত চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে আপনাদের, তবে কি জানতে পারি? কি বলবো বেটি, বর্ষায় আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, থাকার মতো খাওয়ার মতো আমাদের কিছু নেই। বন্যা বন্যা কবে হয়েছে? আজ থেকে 6 মাস আগে বেটি। ওই বন্যা অনেকের প্রাণ নিয়ে গেছে, অনেককে আত্মীয় স্বজন হারা করেছে, অনেকের আবার সব জিনিস নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দিয়েছে। তাহলে তো মনে হয় আমি জলপুরীর সাথে অনেক দিন থেকেছি, সেখানে তো রাত দিনের কোনো তফাৎই বুঝতে পারিনি। নিলাম ভাবলো সে অসহায় লোকদেরকে সাহায্য করবে। সে ওই সমস্ত লোকদেরকে নিয়ে খোলা মাঠে চলে গেল। খোলা মাঠের মধ্যে জাদুর কলসির সুইমিং পুল রেখে দিল আর মন্ত্র পড়তে শুরু করলো। ইরকিম মিরকিম নাগা খিরকিম, ইলট বেলট ইলকির ঝাঁক, সোনার জাদুর কলসির সুইমিং পুল অনেক বড় হয়ে যা। সঙ্গে সঙ্গে ওই সুইমিং পুল অনেক বড় আকার ধারণ করলো। তখন নিলাম ওই লোকদেরকে বলল, তোমরা এক এক করে এই সুইমিং পুলের ভিতরে নামো আর একটি করে ইচ্ছা পোষণ করো। সকল বিপদগ্রস্ত মানুষ নিলামের কথা অনুযায়ী তাই করলো। তাদের সবার সুখ আবারও আগের মতো ফিরে আসলো। আস্তে আস্তে এই কথা এলাকার সব মানুষদের মধ্যে জানাজানি হয়ে গেল, এমনকি নিলামের চাচা চাচি পর্যন্ত জেনে গেল। নিলামের চাচা চাচিও অনেক দরিদ্র হয়ে গেছে। বন্যা তাদের সকল জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে, এখন তারা খুবই কষ্টে দিন কাটায়। নিলামের চাচাতো ভাই বোনও অনেকদিন হলো ক্ষুধার্ত অবস্থায় আছে। সেজন্য নিলামের চাচাজি ঠিক করলো যে তারা সোনার জাদুর কলসির সুইমিং পুলের কাছে সাহায্য প্রার্থনা করতে যাবে। যখন তারা জাদুর সুইমিং পুলের কাছে পৌঁছলো তখন তারা সেখানে নিলামকে দেখতে পেল। আরে নিলাম বেটি, তুমি এখানে? কতদিন ধরে তোমার অপেক্ষায় বসে আছি, চলো আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। মা কত খুঁজতেছি তোমাকে। এরপর নিলাম তার জাদুর সোনার কলসির সুইমিং পুল নিয়ে তার চাচাশির সঙ্গে তাদের বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে দেখলো বাড়িতে কোনো খাবার নেই। তার চাচাতো ভাই বোনকে ক্ষুধার্ত দেখে নীলাম মন্ত্র পড়তে আরম্ভ করলো। নীলাম মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে ওই সুইমিং পুল অনেক বড় আকারে রূপ ধারণ করলো। নীলাম জাদুর সুইমিং পুলের মধ্যে ডুব মারলো আর নিজের ইচ্ছা পোষণ করলো। সঙ্গে সঙ্গে নিলামের সামনে অনেকগুলো সুস্বাদু খাবার প্রকট হয়ে গেল। বাড়ির সবাই মিলে মনের আনন্দে খাবারগুলো খেতে শুরু করলো। আস্তে আস্তে নিলাম জাদুর সুইমিং পুলের মাধ্যমে অনেকগুলো টাকা চেয়ে নিল ও তার চাচা সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এরপর থেকে নিলামের চাচা চাচি নিলামকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে লাগলো। এভাবে নিলামের জীবন সোনার জাদুর কলসির সুইমিং পুলের মাধ্যমে সুখে শান্তিতে ভরে উঠলো। মুম্বাই শহরে রেশমি নামে একটি মেয়ে তার মা সেজন ও বাবা রাহুলের সঙ্গে বাস করত। রেশমার কাছে কোনো জিনিসেরই অভাব ছিল না। তার বাবা ওই শহরের সবচেয়ে বড় উকিল ছিল আর তার মা ছিল এক অর্গানাইজেশনের মালিক। রেশমি তার টাকা পয়সা ও ধন দৌলতের জন্য মোটেও অহংকার করত না। রেশমি ওই শহরের সবচেয়ে বড় স্কুলে পড়াশোনা করত। আর রেশমি ছিল দেখতে খুবই সুন্দরী, বুদ্ধিমান ও অনেক ধনী। এজন্য ওই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাই রেশমির সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো। রেশমি খুবই সুন্দরী ও বুদ্ধিমতী ছিল, কিন্তু তার মা সেজন তার উপরে মোটেও নজর রাখতো না। সে তার বন্ধুদের সঙ্গে সব সময় নাইট ক্লাব, পার্টি ও অনেক ফুর্তি করে নিজের জীবনকে এনজয় করত। রেশমির মা সেজনের সংসারের প্রতি কোনো চিন্তাই ছিল না। সে তার ইনকাম করা টাকা আরাম আয়েশ ও ফুর্তি করে ফুরিয়ে ফেলত। একদিন রেশমি তার পিতামাতার সঙ্গে মেলায় বেড়াতে গেল।
বাবার সঙ্গে হাত ধরে মেলায় বেড়াতে বেড়াতে ভিড়ের কারণে একসময় তার হাত ছুটে গেল। রেশমি ছিল অনেক ছোট, এজন্য সে তার পিতামাতাকে খুঁজতে পারল না। রেশমি মন খারাপ করে চলতে চলতে দৌলতপুর একটি গ্রামে পৌঁছে গেল। ওই গ্রামে পৌঁছে রেশমি একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। দাদিমা, আমি এখানে পাশেই মেলা বেড়াতে এসেছিলাম। মেলায় বেড়াতে এসে ভিড়ের কারণে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। আচ্ছা বেটি, তুমি কোথায় থেকে এসেছো? দাদিমা, আমি বোম্বাই শহরে থাকি। আমার বাবার সাথে মেলা দেখার জন্য এই এলাকাতে আমি এসেছিলাম। দাদিমা, আমার মনে হচ্ছে আমার বাবা মা আমাকে ছেড়ে বাড়ি চলে গেছে। বেটি, এটা কি করে হতে পারে? কোনো বাবা মা কি তার সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারে? আমার তো তাই মনে হচ্ছে দাদিমা, আমার বাবা মা আমাকে ফেলে চলে গেছে। কিন্তু দাদিমা, আমি আমার বাবা মাকে খুঁজতে চাই না। তুমি কি এই বাড়িতে একাই থাকো? হ্যাঁ বেটি, আমি এই বাড়িতে একাই থাকি। আমার একটি মাত্র ছেলে ছিল, যাকে আমি জীবনের সমস্ত পুঁজি দিয়ে লেখাপড়া শিখিয়েছি। ও লেখাপড়া পড়ে অনেক বড় চাকরি পেয়েছে, লন্ডনে থাকে। সে আর আমার খোঁজ করে না বেটি। দাদিমা, আপনার ছেলে কত খারাপ! আপনার মতো এত ভালো একটি মাকে এত কষ্ট দিচ্ছে, আর আপনি এখনো তার পথ চেয়ে বসে আছেন। দাদিমা, কিছু মনে না করলে একটা কথা বলি। আজ থেকে আমি আপনার সাথে থাকবো। বেটি, তোমাকে তো দেখে মনে হচ্ছে অনেক ধনী লোকের মেয়ে। আমার সাথে এই ভাঙা ঘরে থাকতে পারবে? পারবো দাদিমা, আমি শুধু ভালোবাসা চাই। ধন সম্পদ, সুন্দর বাড়ি, টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নেই। এরপর থেকে রেশমি তার দাদিমার সঙ্গে জঙ্গলে যেত। জঙ্গল থেকে ফল ছিঁড়ে সেগুলো বাজারে বিক্রি করত। এরপর থেকে রেশমি তার দাদিমার সাথে থেকে অনেক মজা পেতে লাগলো। ও তার পুরনো আগের স্মৃতি ও জীবনকে ভুলে যেতে লাগলো। রেশমি দাদিমার সঙ্গে জঙ্গলে গিয়ে ফল পাড়াটাকে অনেক এনজয় করত। দাদিমা, দাদিমা, দেখো এই ফল খেয়ে কত মিষ্টি। বেটি, আমি তোমার মতো ছোট থাকতে অনেক ফল খেয়েছি, কিন্তু এখন তো আমার দাঁতই নেই যে মজা করে ফল খাবো। উফ দাদিমা, দাঁত নেই তো কি হয়েছে? আমি এগুলো জুস করে দেব, তুমি চুমুক দিয়ে খাবে। হঠাৎ করে রেশমির মনে হয়ে গেল যে সে গ্রামে আছে আর ধনির বাড়িতে নেই, কারণ ফলের জুস তৈরি করার জন্য তার কাছে কোনো ব্লেন্ডার মেশিন ছিল না। এভাবে চলতে চলতে একদিন দাদিমার শরীর খুবই খারাপ হয়ে গেল। এখন তার চিকিৎসার প্রয়োজন। রেশমি ও তার দাদিমা মিলে যত টাকা ইনকাম করত তা প্রতিদিনের খরচেই শেষ হয়ে যেত। দাদিমাকে চিকিৎসা করানোর জন্য তার কাছে কোনো টাকা ছিল না। রেশমি একাই বাগানে গিয়ে ফল পেড়ে বাজারে বিক্রি করত ও বাড়িতে এসে দাদির দেখাশোনা করত। এভাবে করতে করতে একদিন রেশমির মনের মধ্যে একটি আইডিয়া চলে আসলো। রেশমি তার জমানো টাকা দিয়ে একটি সেলাই মেশিন অর্ডার করলো। কয়েকদিনের মধ্যেই রেশমির অর্ডার করা সেলাই মেশিন বাড়িতে পৌঁছে গেল। ছোটবেলায় রেশমি তার বাড়ির চাকরানির কাছ থেকে সেলাই শিখেছিল। রেশমি সামান্য কিছু সেলাই শিখেছিল, কিন্তু সে সেলাই মেশিনে সেলাই করতে করতে বেশ ভালো আইডিয়া করে ফেললো। সে এখন প্রফেশনালি সেলাই করতে পারে। আস্তে আস্তে রেশমির এই কথা এলাকার মধ্যে জানাজানি হলো। মানুষ তার কাছে কাপড় সেলাই করার জন্য আসতে থাকলো। রেশমি এভাবে করতে করতে অনেক টাকা ইনকাম করে ফেললো। সমস্ত টাকা দিয়ে সে তার দাদিমার চিকিৎসা করতে লাগলো। এরপর থেকে রেশমি তার দাদির সঙ্গে হাসি খুশিতেই থাকতে লাগলো। তার দাদিকে আর কোনো কাজের জন্য বাইরে যেতে হতো না। রেশমি তার দাদির খুবই খেয়াল রাখতো। এভাবে প্রায় কয়েক বছর কেটে গেল। আস্তে আস্তে দাদিমার শরীর আরো বেশি খারাপ হয়ে গেল। তার বয়স হয়ে গেছে, তার দুনিয়া থেকে চলে যাবারও সময় হয়ে গেছে। মারা যাবার আগে দাদিমা রেশমাকে বলল, রেশমি বেটি, তুমি তো জানো পৃথিবীতে যে আসবে তাকে তো একদিন মরে যেতেই হবে।
আমার সময় ফুরিয়ে এসেছে বেটি। আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। যাবার আগে আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। আমার কাছে একটি জাদুর সেলাই মেশিন আছে। আমি জানি সেলাই মেশিনে সেলাই করা আর গরিবদের সাহায্য করা তোমার শখ। এজন্য আমি তোমাকে জাদুর সেলাই মেশিন দিতে চাই। এই নাও জাদুর সেলাই মেশিন। এই সেলাই মেশিন তোমাকে বিভিন্ন রকমের ডিজাইনের কাপড় সেলাই করে দেবে। আর একটি কথা হলো, তুমি এই সেলাই মেশিনের কাছ থেকে যা খাবার চাইবে, এই সেলাই মেশিন তোমাকে সেই খাবারই দেবে। দাদিমা, দাদিমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য এত কিছু ভেবে রেখেছো। এরপরে রেশমির দাদি সেখানেই মারা গেল। এরপর থেকে রেশমি জাদুর সেলাই মেশিনের কাছ থেকে বিভিন্ন রকম সুস্বাদু খাবার তার জন্য চেয়ে নিত। রেশমি ছিল খুবই ভালো স্বভাবের। সে তার সেলাই মেশিনের কখনো ভুল ব্যবহার করেনি। সে সর্বদাই গরিব মানুষদেরকে সাহায্য করেছে। তার সেলাই মেশিনে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় সেলাই করত ও মানুষদেরকে সাহায্য করত। এখন গরিব মানুষদেরকে সাহায্য করাই রেশমির ফ্যাশন হয়ে গেছে। এলাকার সব মানুষ মিলে রেশমির জন্য খোদার দরবারে দোয়া করত। এভাবেই রেশমি মানুষদেরকে সাহায্য করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এই গল্পটি রাজস্থানের কোন একটি রাজ্যের, যেখানকার রাজা ছিল ভীষণ দয়ালু এবং ইমানদার। বিজয়পুর রাজ্যের প্রজারা সুখে বসবাস করত। বিজয়পুর রাজ্যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা বসবাস করত, যাদেরকে দেখলে যে কেউ ভালোবেসে ফেলতো। সেই রাজ্যের সব থেকে সুন্দর মেয়ে ছিল পূজা, যে তার ফুপা এবং ফুপির সঙ্গে বসবাস করত। পূজার ফুপি সুমিত্রা পূজাকে একদমই দেখতে পারতো না এবং তার উপরে দিনরাত অত্যাচার করত। কারণ পূজা ছিল একজন অনাথ বাচ্চা। সে যখন খুব ছোট্ট ছিল তখনই তার বাবা মা কোনো একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার ফুপি এবং ফুপির মেয়ে নয়না তার উপর দিনরাত অত্যাচার করত। নয়না একটি অনেক বড় প্রাইভেট স্কুলে পড়ালেখা করত, কিন্তু সে প্রতিদিন সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠতো। নয়না ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার টেবিলে নাস্তা উপস্থিত থাকতে হতো, নয়তো সে তার মাকে বলে পূজাকে অনেক মার খাইয়ে নিত। পূজার ফুপা বেশিরভাগ সময়ই গ্রামের বাইরে থাকতো, কারণ সে শহরের অনেক বড় একটি ফ্যাক্টরিতে কাজ করত। কিন্তু যখনই সে বাড়িতে ফিরে আসতো তখনই সে পূজার জন্য অনেক গিফট নিয়ে আসতো। সে ছিল একজন সত্যবাদী এবং স্পষ্টবাদী মানুষ। পূজার বাবা মায়ের মৃত্যুর পর মোহনলাল তার দায়িত্ব নিয়েছিল এবং ছোট থেকেই সে তাকে লালন পালন করছে। এভাবেই দিন কাটছিল। সুমিত্রা এবং তার মেয়ের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছিল, কিন্তু এই সবকিছু পূজার কাছে সাধারণ হয়ে গিয়েছিল। পূজা বড় হচ্ছিল, কিন্তু তবুও পূজার উপর অত্যাচার একটুও কম ছিল না। পূজা সারাদিন বাড়ির সব কাজ করে, আর এর পরিবর্তে দিন শেষে তাকে নানান ধরনের কথা শুনতে হতো। কিন্তু পূজার কাছে এই সবকিছু সাধারণ হয়ে গিয়েছিল, কারণ সে ছোট্টবেলা থেকে তার ফুপ্পি এবং ফুফাতো বোনের নানান ধরনের অত্যাচার সহ্য করে আসছে। একদিন পূজা বাড়ির সকল কাজ শেষ করে খাবার খেতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার ফুপ্পি তাকে ডাকে, এই পূজা, কোথায় তুই? দেখ আমার ঘরে কত নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি পরিষ্কার কর। ফুপ্পি, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবার খেয়ে কাজটা করে দিচ্ছি। দেখো দেখো কেমন মুখে মুখে কথা বলতে শিখেছে। খাবার 10 মিনিট পর খেয়ে নিলে তোর কোনো ক্ষতি হবে না, মারা যাবি না তুই। আরে, আমি না তুলে নিয়ে আসলে তুই রাস্তায় পড়ে মরতি, ভিক্ষা করে খেতে হতো তোকে। আরে আমাকে ধন্যবাদ জানা যে আমি তোকে এত মূল্যের বাজারেও 2 বেলা রুটি খেতে দিচ্ছি আর ভালো পোশাক পরতে দিচ্ছি। সুমিত্রা তাকে নানান ধরনের কথা শোনাচ্ছিল। ঠিক সেই সময় নয়না সেখানে আসে এবং বলে, দেখো মা, ও আমার ঘরে পানি ফেলে রেখেছে আর